গল্পের নাম গল্পের শেষে। লেখক প্রেমেন্দ্র মিত্র। বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই, কিন্তু সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই পাড়াগাঁয়ে ফুটবল খেলার লোভে আসতাম না। জায়গাটা যে এমন পাণ্ডববর্জিত দেশ তাই বা কে জানতো। খবরের কাগজে নসিপুরে নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল। ভবেশ আমাদের দি আনবিটেন ইলেভেনের অত্যন্ত উৎসাহী কর্মঠ সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি 8 আনার নিচে থাকলে সে চোখ বুজে একটা চিঠি ছেড়ে দেবেই, তা সে খেলা যেখানেই হোক না কেন। আনবিটেন ইলেভেন 6 মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি। সেদিক থেকে আমাদের রেকর্ড আনবিটেন সত্যি। চাঁদা দেওয়া ও একবার করে মাঠে নামাই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে কমবার নয়। গোড়ার দিকে কলকাতায় একটু আধটু নাম করা শিল্ড বা কাপেই নামতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে, এ কথা স্বীকার করা ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও থামেনি। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছনে বাড়ি পর্যন্ত এসেছে, এ আমার নিজের চোখে দেখা। আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না, কিন্তু ভালো খেলেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁর দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়ের একটা সীমা আছে, নসিপুর তার বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে 1 পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ। আমাদের কোনো কষ্ট হবে না। স্টেশনে তারা লোকও রাখবেন। লোক বলতে স্টেশন মাস্টার, ও 1 পা বলতে ঘটোৎকচের পা, সেটুকু তারা উজ্জ্ব রেখেছিলেন। অবিশ্রান্ত বৃষ্টির ভিতর 3টে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে যখন নসিপুর নামলাম, তখন প্রথমে তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝে থামতে ভুল করে নেমে পড়েছি। এ আবার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিক লাল কাকড়ও তো বিছানো থাকে। হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বললে, না রে, স্টেশনই বটে, দেখছিস না 2-1টা কাকড় পড়ে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাকড় দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম। দৃষ্টির ভিতর দূরে যেন একটা ভাঙা গাছ দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইনপোস্ট। বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু হেলে পড়েছে। সাইনপোস্টের পরে দূরে একটা ঘর, এবং তার ভিতর একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেক দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম। তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন। ওটা যে খাল মশাই, যাব কি করে নৌকা না হলে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন, খাল নয়, ওটাই রাস্তা। বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তায় সাঁতরে কাদা ঠেলে ক্রোশ 2 এগোলে নসিপুর গ্রাম পাওয়া যাবে, যদি বন্যায় সেটা ভেসে না গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু ভবেশ ছাড়বার পাত্র নয়। নগেন্দ্র কোনো মতেই শিলটা না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না। কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করলে। বাড়িতে ফিরবে, কিন্তু যাবে কি হেঁটে? সত্যিই তো। খোঁজ নিয়ে জানা গেল রাত্রির 8টার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ান্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হলো। নসিপুর কেমন করে পৌঁছালাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো ও রাগবির মাঝামাঝি কি ধরনের ফুটবল খেলা হলো, তার আর বর্ণনায় কাজ নেই। নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথায় এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম। খেলাধুলোর নয়, খেলা কাদার পর
নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাঁতরেই তারা স্টেশন ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটি গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এরপর বসন্তর আবার একটু জ্বর ভাবও দেখা দিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য নয়, কারণ ধাক্কাটা তার উপর দিয়েই একটু বেশি গেছে। সেই ছিল গোলকিপার। জ্বর অবস্থায় বসন্তকে এই জলের ভেতর তো যেতে দেওয়া যায় না। বসন্তের সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন রাতটার মতো নসিপুরেই কাটিয়ে দেব ঠিক করলাম। ঠিক তো করলাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নরেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক হলেন, সন্দেহ নেই। আমরাও হয়েছিলাম, কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজের নামটা বেঁচে থাকতে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কে কি করবে বলা তো যায় না। শিল্ড তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তখন মেমোরিয়াল 2 দিন আগে থাকতে হলে কার কি বলবার আছে। যাই হোক, নগেনবাবু আমাদের দিয়ে একটু আধটু ঘোরাফেরা করেও সুবিধে মতো একটি থাকবার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব। পাড়ার বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হলো। নসিপুরে আরও একটা পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম বজ্রমোহন কাপ বলে আরও একটা ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা এবং কাঁচকলার মতো মধুর সম্পর্ক। এখানকার খেলুড়েদের তারা স্থান কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি। এমন সময় বুদ্ধিতে একটি সুরাহা হয়ে গেল। গ্রামের একটিমাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটি মাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে। একটু ভগ্ন দশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেলে, এ বাড়িটির খোঁজ তো করেননি মশাই, ওদেরও কি একটা শিল্ড বা কাপ আছে নাকি? নগেনবাবু হনহন করে হাঁটতে হাঁটতে বললেন, না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। তাকে একরকম জোর করে থামিয়ে বলল, কেন মশাই, কিসের দোষটা? একজন বিদেশি লোক জ্বরে পড়েছে শুনলেও এই বৃষ্টি বাদলার রাতে আশ্রয় দেবে না এমন চামার আছে কেউ নাকি? নগেনবাবু একটু রেগেই বললেন, আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, তাদেরই ওখানে থাকতে দেয়নি। আপনারা তো মোট 8 গোল। সামান্য 4টে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে, এ বড় অন্যায় কথা। সুরেন একটু ক্ষুণ্ণ স্বরে বললে, একটু চেষ্টা করলে 8-4টে গোল কি আমরাই খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা নয়, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোভ ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতেই। একবার জিজ্ঞেস করলে দোষ কি, এই আমাদের বক্তব্য। নগেনবাবু চটে বললেন, কাকে জিজ্ঞাসা করবেন মশাই, ও বাড়িতে কেউ থাকে? থাকে না? তাহলে তো আরও ভালো, একটা দরজা খোলা পেলেই হবে। নেহাত তালা ভাঙতেই হয়তো দামটা দিয়েই দেব। নগেনবাবু আমাদের বিমূঢ় করে বললেন, তালা নেই মশাই, দরজা সব খোলা। খোলা বাড়িতে কেউ নেই, তবু ওই বৃষ্টির ভেতর আমাদের ঘুরিয়ে মারছেন? ঘুরিয়ে মারছি না আপনাদের, মারবার ইচ্ছা নেই বলেই তো ঘোরাচ্ছি। উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করে খোলে। সেই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বললে, ভূতুরে বাড়ি নাকি মশাই? নগেনবাবু মুখে কিছু না বলে শুধু একটু শিউরে উঠলেন। ভবে শেষে উঠে বলল, এতক্ষণ বলতে হয়? ভূত পেলে কি এদেশে আশ্রয় খুঁজি? নগেনবাবু অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির বাইরে থাকাও বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওইখানেই চললাম। শুধু একটা হ্যারিকেন, কটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারেন। নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা নাছোড়বান্দা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এ ভুতুরে বাড়িতে রাত্রির বেলা জিনিসপত্র পৌঁছে দিয়ে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউড়ির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে। ঘুটঘুটে অন্ধকারে পাড়াগাঁয়ের পথে একটা আলোর রেখা তো দূরে থাক, একটা জোনাকিরও দেখা নেই। অনেকদিন বিনা ব্যবহারে পড়ে থাকার দরুন বাড়িটা থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ দেউড়ির তলাতেই পাচ্ছিলাম।
গায়ের লোক বাড়িটা দেখে তো ভয় পায়, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বাড়িটা একেবারে গ্রামের একধারে, ধারে কাছে একটা বসতি নেই। দিনের বেলা বাড়ির যা চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকে ঘরের জন্যে দেয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি। ছাদহীন দেয়ালগুলো দরজা জানলার শূন্য ফোকর নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে বাড়িটার চেহারা সত্যিই কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছিলাম। ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতে সত্যিই খুশি হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়েই যেভাবে পড়ি কি মরি করে দৌড় দিল, তা একটা দেখবার জিনিস। নিজেরাই বিছানাপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকে গুটি কয়েক ঘর ঠিক আছে। সিঁড়ির সামনের প্রথম ঘরটি বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বললে, কই বাপু ভূত, অতিথি সজ্জন এলো, একটু সাড়া দাও। আমরা সকলে তার কথার সুরে শুধু নয়, সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারেও হেসে উঠলাম। ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারের কোন ঘর থেকে লম্বা টানা ক্যাচ করে একটা শব্দ হলো। ভাঙা পুরনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়ই। তবু শব্দটা ঠিক জুৎসই ও যথাসময় হয়ে গেল বলতে হবে। ভবেশ হেসে বললে, বেশ বেশ, এই তো ভদ্রতা। নসিপুর গ্রামে মানুষের চেয়ে ভূত ভালো। সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্যই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ হলো। একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম। শুধু বসন্ত জ্বরের রুগী বললেই বোধহয় একটু অপ্রসন্নভাবে বললে, ঠাট্টা তামাশা আর ভালো লাগছে না বাপু, বিছানা টিছানা একটা করতে হয় তো করো। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমি ও ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি। ভবেশ বললে, সাড়া টাড়া দিচ্ছেন যখন সশরীরে একবার দেখা দেন কিনা দেখাই যাক না। পাশের ঘরটা আকারে ছোট। দেয়াল থেকে নোনা ধরা চুন বালি খসে পড়ে ও পুরনো কাঠ কাটরার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা। ঘরে ঢুকে দুজনেই অমন চমকে উঠব ভাবিনি। বাতিটা ছিল ভবেশের হাতে পেছনে। দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো ফ্যাস করে একটা আওয়াজ শুনে সত্যি শিউরে উঠলাম নিজের অনিচ্ছায়। পেছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছিল। বাতিটা নিয়ে এগিয়ে এসে বললে, শুধু তোমার বাণী নয় বন্ধু, একটু দর্শনও দিও। কই তিনি? এবার তাকে দেখা গেল চাক্ষুষ। দেখে ভয় পাবারই কথা। অত বড় এবং অমন মিশ কালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে জানা ছিল না। তিনি তার বহুদিনের দখলি সত্ত্বের উপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জল চোখে গায়ের লোম ফুলিয়ে এমন দন্তবিকাশ করছিলেন। ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বললে, এটা কি ভালো হলো প্রভু? এত আশ্বাস দিয়ে শেষকালে বেড়াল রূপ ধারণ করলেন। আপনার নিজ মূর্তি কই? বেড়ালটা আরেকবার ফোঁস করে উঠল উত্তরে, ও আমরা হেসে ফেললাম। পেছনের ঘর থেকে বসন্তের বিরক্ত গলা শোনা গেল, আবার বাতিটা নিয়ে গেলি কোথায়? অন্ধকারেই থাকবো নাকি? সে ঘরে ফিরে ভবেশ হেসে বললে, তোর কি ভয় করছে নাকি, না জ্বরের লক্ষণ? বসন্ত আরো যেন বিরক্ত হয়ে বলল, ভয় টয় জানি না বাপু, আমার ভালো লাগছে না। খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা বার করেছ। আমরা সবাই মিলে অবশ্য তাকে ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত, খাবার দাবার নগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আরেকটায় তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিন বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমোবার জন্য ব্যাকুল নয় দেখা গেল। তাস খেলা তার মাঝেতে কিছুতেই জমল না। এক সময় সবাই তাস ফেলে দিলাম। সুরেন বললে, এবার শুয়ে পড়লে হয়। আমরা সবাই সায় দিলাম, কিন্তু কারোর ওঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বলল, সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছ তো? কিরকম আওয়াজটা হচ্ছে শুনছ? কে বলবে যে ও ঘরে একটা কাঠের পা ঠকঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না?
আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলিনি। ভবেশ আবার বললে, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ হতে না হতেই উদয় বললে, তা নয় হলো, কিন্তু এমন আওয়াজটাই বা কিসের? ও তো আর জানালা নড়ার শব্দ নয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম একবার। সকলেই একটু যেন হতভম্ব। হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে আমরাও উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও কিচ্ছু নেই তো। ভবেশ হেসে উঠল। আমাদের ভয় ধরল নাকি? তার হাসিটা খুব আন্তরিক শোনাল না। উদয় হঠাৎ উত্তেজিত কণ্ঠে বললে, কিন্তু ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাতে নিয়ে তুলে ধরলাম, একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি? এবার ভবেশই বলল, কিন্তু বেড়ালটা কোথায় গেল? ওখানেই দেখেছিলাম না? তাও তো ঠিক, বেড়ালটাকে তো ওখানেই দেখা গেছিল। এই কাপড়টিকে ভুল করে কি? না, তাও সম্ভব নয়। স্পষ্ট তাকে দেখেছি। রাগের ফোঁসফোঁসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বিড়ালটি কি তোমার জন্য এতক্ষণ বসে আছে? সে কখন সরে পড়েছে? কিন্তু কোথা দিয়ে? এই ঘরের একটি মাত্র জানলা, তাও বন্ধ। ওধারের দরজা খিল দেওয়া, তা তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়ে কোনো বেড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয়। একেবারে দরজার সামনে আমরা তাসের আসর পেতে বসেছিলাম। একটা ধুমসো মিশকালো বেড়াল পেরিয়ে গেলে জানতে পারবো না? এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বললে, থাকগে, বেড়ালের অন্তর্ধান তথ্য নিয়ে মাথা ঘামাতে আর। তার মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের সকলের শিরদাঁড়া বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। ওধারের বসন্তের সে কি আতঙ্কের চিৎকার! উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি। ছুটে সবাই ওই ঘরে এলাম। বসন্ত ছায়ের মতো মুখ করে উঠে বসেছে। তার কপাল, মুখ অসম্ভব রকম ঘেমে উঠেছে। হয়েছে কি? কি হলো? বসন্ত হাঁপাবে না কথা বলবে? অনেক কষ্টে থেমে থেমে যা বললে তার মর্ম তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। জ্বরের ঘরে তুই দুঃস্বপ্ন দেখেছিস। বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বললে, না না, আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি। মুখের উপর টের পেয়েছি অনেকক্ষণ। তারপর চিৎকার করেছি। তোরা ওরকম করে চলে যাসনি। ভবেশ হাসবার চেষ্টা করে বললে, আচ্ছা আচ্ছা, তাই হবে। এমন ভয় কাতুরে ছেলেও দেখিনি। আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বললে, এখনই শুয়ে কি দরকার? জেগে একটু গল্প করা যাক না? ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারোর সে কথায় আপত্তি দেখা গেল না। ভবেশেরও না। বেশ তো, ভবেশ বললে, কিসের গল্প হবে? বল সুরেন, একটা ভূতের গল্পই বল। এ বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বললে, না না, যা, তুই একেবারে ভিতুর একশেষ। তুই বল সুরেন। সুরেন ম্লানভাবে একটু হেসে বললে, তাহলে শোন। আনবিটেন 11 বলে এক টিম গেছিল নসিপুর। আমরা সবাই একটু হাসলাম। ভবেশ বললে, আহা, বলতে দাও ওকে। সুরেন বলতে শুরু করলে, আমাদের নসিপুর আসা ও তার পরের ঘটনার যা বর্ণনা দিলে তাতে অন্য সময় হলে হাসি আসত নিশ্চয়, কিন্তু ঘরে এখন সাড়া শব্দ বিশেষ নেই। গল্প শেষে ভূতের বাড়ি পর্যন্ত এসে পৌঁছল। সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বললে, ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ, আরো নানা রকম বিদঘুটে আওয়াজ। ঘরের লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কেউ সে গল্প বিশ্বাস করে না। গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে ওপরে ছুঁড়ে দিয়ে বলল, অশরীরী কেউ এখানে থাকো তো এ তাস বাতাসে মিলিয়ে যাক। হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বললে, আরে, তাসটা পড়ল কোথায়? সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে সঙ্গে একটা তাস ছুঁড়েছিল। ভবেশ তাচ্ছিল্যের সুরে বলবার চেষ্টা করলে, পড়েছে কোথাও ওদিকে। ওদিকে কোথায়? উদয়ের গলায় স্বর তীক্ষ্ণ। ওদিকে তো খালি মেঝে। এ ঘরে জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি শুধু উঠে বসন্তের বিছানার আশেপাশে সমস্ত ভালো করে খুঁজলাম। অন্য সবাইও তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ গম্ভীর। শুধু বসন্তের নয়,
আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে হেসে উঠে বলে, কি তোমরা যাতা করছো, পাগল হলে নাকি? নাও সুরেন, গল্প বলো। শুকনো পাংশু মুখে আমরা যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নাই। সকলের মুখের দিকে চেয়ে আবার একটা তাস তুলে নিয়ে তারপর বললে, আগের তাসটা উড়ে গেল? ভবেশ শুধু বললে, হুঁ। আবার একটা তাস নিয়ে গল্পের কথক বললে, উড়ে যাওয়া প্রমাণ নয়। সুরেনের স্বর অত্যন্ত অস্ফুট। এবার তাস থেকে একটা মস্ত কালো বেড়াল বেরিয়ে। বসন্তের চিৎকার সকলের উপরে শোনা গেল, তার বিছানার ঠিক পায়ের কাছে। না, সেবার অক্ষত দেহেই তার পরের দিন কলকাতায় ফিরেছিলাম। শুধু বসন্তের জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে। বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন।